চলো সাতকাহন সমরেশ মজুমদারের সাতকাহনের ২৪তম পর্ব শুরু করা যাক। কেমন একটা সংসার সংসার ভাব। এই সংসার নিজের, একদম একার, অথচ বাজার করা থেকে আরম্ভ করে বাসন মাজা সবই আছে। এসব করতে গিয়ে বেশ নেশাও ধরে। সময় কিভাবে বয়ে যায় টের পাওয়া যায় না। প্রথম রাত্রে রাধাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল। কলকাতায় হোস্টেলের ঠাকুরের রান্নাঘরে রান্না খেয়ে মুখে যে অরুচি হয়েছিল তা এক রাতেই দূর হয়ে গিয়েছিল। রাধার মা চমৎকার রান্না করেন, অজলিও খারাপ রাঁধে না। তার রান্না খেতে অসুবিধা হলো না, ভালোই লাগে। কিন্তু রাধার মায়ের রান্না খেয়ে মনে হয়েছিল ব্যাপারটা প্রায় শিল্পের পর্যায়ে চলে গিয়েছে। অমরনাথ প্রায় বলতেন, পূর্ববঙ্গের মহিলারা পশ্চিমবঙ্গের মহিলাদের চেয়ে চমৎকার রাঁধেন। ব্যতিক্রম নিশ্চয় আছে, কিন্তু রাধার মায়ের রান্না সে অনেক কাল মনে রাখবে। প্রথম সকালে বাজার করে রান্না করার সময় ভাগ্যিস রাধার সঙ্গে ছিল। স্টোভ ধরিয়ে রান্না করতে যে বেশ হিমশিম খেয়ে যাচ্ছিল। অঞ্জলি তাকে কোনো দিন রান্না করতে দেয়নি। মন দিয়ে লেখাপড়া কর, তাতেই আমি কৃতির্থ হব, এই ধরনের কথা বলতো। হোস্টেলে আসার পর তো সেই প্রশ্ন ওঠে না। শুধু দেখার চোখ দিয়ে যেটুকু ভাত সেদ্ধ এবং মাছ কিংবা ডিমের ঝোল, কখনো সেদ্ধের বদলে ভাজা। দুঃসাহসী হলে কোনো দিন খুব খারাপ স্বাদের তরকারি, একবেলাই রান্না করে দুবেলাই খাওয়া। প্রথম দিকে রান্না শেষ করতে প্রায় দুপুর দেখা গেল। রাধা তার চেয়ে অনেক পটু এ ব্যাপারে, কিন্তু মেয়েদের যে সহজাত প্রবণতা আছে তা থেকেই ব্যাপারটা রপ্ত হয়ে যাচ্ছিল। রাত্রে একা থাকতে গিয়ে ঠিক ভয় নয়, অস্বস্তি হচ্ছিল। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে সামান্য শব্দ হলেই এক ধরনের উৎকণ্ঠা হচ্ছিল। অন্য সময় অস্বস্তি, যেন এইমাত্র কেউ এসে দরজায় শব্দ করবে। রাধার মা বলেছিল প্রয়োজনে মনে করলে সে রাধাকে নিয়ে শুতে পারে। দীপা রাজি হয়নি। তার জন্য রাধা কেন কষ্ট করবে? আর ঘর ভাড়া নিয়ে যে একা থাকতে চাইছে তার কারো ওপর নির্ভর করা উচিত নয়। রাতে শুয়ে দীপা ভাবছিল সব ভালো, শুধু রান্নার পর বাসনপত্র হাঁড়ি ধোঁয়ার ব্যাপারটা না থাকলেই ঠিক হতো। রাধা বলেছিল সে ইচ্ছে করলে একটা কাজের লোক রাখতে পারে ৫ টাকার বিনিময়ে। দুবেলা বাসনপত্র মেজে ঘর পরিষ্কার করে দিয়ে যাবে, কিন্তু ৫ টাকা খরচ করার বিলাসিতা এই মুহূর্তে সে করতে পারবে না। রাত্রে শুয়ে আর একটা জিনিস হলো, ঘুম আসছিল না কিছুতেই। এপাশ ওপাশ করতে করতে হঠাৎ অমরনাথের মুখ মনে পড়ল তার। তারপরেই চা বাগানের বাড়ির সামনের মাঠ, আংড়া ভাসা নদী, সবুজ গালিচার মতো চায়ের গাছের সারি এবং সব শেষ অঞ্জলির মুখ। সঙ্গে সঙ্গে বুক কাঁপিয়ে কান্নার ঝড় উঠল। বালিশে মুখ চেপেও সেই কান্না থামানো যাচ্ছিল না। হঠাৎ এটা হলো, ফেলে আসা ছেলেবেলার জন্য তার মন উথালি পাতালি করতে লাগলো। এই সময় সবাইকে তার ভালো লাগছিল, এমনকি অঞ্জলিকেও। নিজেকে ভীষণ নিঃস্ব মনে হচ্ছিল। অথচ দিন ৭ মধ্যে সব কিছু অভ্যাস হয়ে গেল। রান্না একা একা থাকে। এই ৭ দিন এলাকার বাইরে যায়নি সে, এমনকি টিউশনেতেও না। প্রথম দিনেই লাবণ্য দিদিমাকে চিঠি লিখে জানিয়ে দিয়েছিল এ কথা, দিন ৭ ছুটি চাই। এখন লাবণ্য স্কুল বন্ধ, অতএব অসুবিধা হওয়ার কথা নয়। বাড়ি বদলের জন্য এই ছুটি নিতে বাধ্য হচ্ছে বলে সে চিঠিতে দুঃখ প্রকাশ করেছে। দ্বিতীয় চিঠি সে লিখেছে মনোরমাকে। হোস্টেল বন্ধ হয়ে যাওয়া সে বিষয়টা সে একটি বাসা ভাড়া করেছে। জীবনে প্রথম নিজে রান্না করে খাচ্ছে। এরকম সময়ে মনোরমাদের কথা খুব মনে পড়ছিল। নিজের নতুন ঠিকানা জানিয়ে লিখেছে তার পড়াশোনা ভালোই চলছে, চিন্তার কোনো কারণ নেই। কলকাতায় এসে বস্তি নজরে পড়েছিল দীপার।
একেবারে শহরের বুকে ওপরে বড় বড় বাড়ির ফাঁকে কিছুটা জমির ওপরে ভাঙাচোরা ঠাসা ঠাসা একতলা টিন সিমেন্টের সঙ্গে টালির ঘর। ভীমরুলের চাকের মতো এই বস্তিতে মানুষ কিভাবে থাকে সেটা ভাবতে অবাক লাগছিল। তারপর যখন জেনেছিল কলকাতার বুকে বেশিরভাগ বস্তিতে পশ্চিমবঙ্গীয় মানুষই থাকেন, তখন গালমাল লেগেছিল। কলোনিতে এসে সে দেখল পূর্ববঙ্গের উদ্ধস্ত মানুষেরা নিজেদের বাসস্থান খুবই সাধারণভাবে নতুন জায়গায় গড়ে তুললেও তা ব্যক্তির পরিবেশের মতো দমবন্ধ করা নয়। যথেষ্ট ফাঁকা গাছপালা লাগানো, নিজের সম্ভাব্য বাঁচিয়ে এই কলোনিগুলো গড়ে উঠেছে। রাধার সঙ্গে কথা হয়েছিল একদিন। রাধা বলেছিল, আমরা তোমার খাওয়া মানুষ, বাঁচার জন্য আমাদের এখনও চেষ্টা আছে। সবাই চেষ্টা করি আবার আগের জীবনে ফিরিয়ে আনতে। পশ্চিমবঙ্গের মানুষদের শুধু আলস্য আছে, সেটা দূর করার জন্য কোনো চেষ্টা নেই। 3 দিনের মাথায় পড়াশোনা শুরু করেছিল দীপা। কলেজের পড়া তার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু সে আবিষ্কার করলো মাথার ভেতর থেকে IAS এর চিন্তাটা অনেকটা সরে গিয়েছে। কলোনিতে ঝগড়া হয়, ওর সঙ্গে মারপিটও হচ্ছে। এই মানুষই এই এখন পশ্চিমবঙ্গের গরিষ্ঠ প্রতিনিধি। সমিতের দেওয়া IAS এর ব্যাপারটা বড় সত্য বলে মনে হচ্ছে। নিজেকে যাচাই করা সহজ, রাস্তাটা ছেড়ে দিতেও তার মন চাইছিল না। শেষ পর্যন্ত সে ঠিক করলো ফর্ম ভর্তি করে পরীক্ষায় বসবে, নিজের যোগ্যতা দেখবে, তারপর ঠিক করবে চাকরি করবে কি করবে না। কিন্তু চাকরি দরকার। এদেশে যেসব চাকরি গ্র্যাজুয়েট হয়ে করা যায় সেগুলোর জন্য চেষ্টা করতেই হবে। 3 দিন কিছু টাকা খরচ চালানোর জন্য রোজগারের পথ হিসাবে টিউশনি তো রয়েছেই। লাবণ্যকে পড়াবার দায়িত্ব নেওয়ার পর তার কাছে অন্তত 7-8 জনের ওই প্রস্তাব নিয়ে এসেছিল। অতএব না খেয়ে মরে যেতে হবে না। ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসতেই চোখ পড়ল বাড়িওয়ালা তার বারান্দায় দাঁড়িয়ে আছেন। এই মানুষটাকে তার আর পছন্দ হচ্ছে না। ওর চোখের দৃষ্টিতে কেমন একটা চটচটে ব্যাপার আছে। চোখ ফিরিয়ে নিতে হলো। দেখা মাত্র ভদ্রলোক বললেন, কিছু লাগে নাকি? এনি প্রবলেম? দীপা মাথা নাড়ায় না বলে ভিতরে ঢুকে গেল। দুপুরের খাওয়া দাওয়ার পর পরিষ্কার হয়ে দীপা দরজায় তালা লাগিয়ে বের হলো। উঠোন পেরিয়ে রাস্তায় নামার মুখে বাড়িওয়ালার সঙ্গে আবার দেখা। কই যাও? কাজ আছে। দীপা গতি কমালো সামান্য। ও, বেশি রাত না করাই ভালো, বুঝি না। মাইয়া মানুষের রাতের বেলায় লোকে ঠিক চোখে দেখে না, কথাটা বুঝি না। একা এসে থাকতে পারি যখন, তখন এটুকু নিশ্চয়ই বুঝি। দীপা আর দাঁড়ালো না। রাধা বলেছে লোকটার স্বভাব এই আগ বাড়িয়ে কথা বলা, আর তাতেই নাকি মনের সুখ মেটায়। আসলে মনে মনে বেজায় ভীতু। ওর স্ত্রীর সঙ্গে এই 7 দিন তার একবারও দেখা হয়নি। একবার চোখে পড়েছে, চোখ পর্যন্ত ঘোমটা টেনে কাজ করছেন। 12-13 বছরের মেয়েদের খুব ভিড় হয় বাড়িওয়ালার কাছে। স্ত্রীর তৈরি মোয়া নাড়ু নিজের হাতে খাওয়ান তাদের। অবশ্য আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি ওর বিরুদ্ধে, বরং কলোনির মানুষ এই স্বভাবের জন্য হাসাহাসি করুক। কিন্তু যে মানুষের চোখের দৃষ্টি অতি চটচটে, তার সামনে দাঁড়াতে গা ঘিন ঘিন করে। রাধাদের বাড়িতে ঢুকে ওর দাদার সঙ্গে দেখা। পাজামা আর হ্যান্ডলুমের পাঞ্জাবি পরে বের হচ্ছে। দেখলেই বোঝা যাবে পরিশ্রম করে। কাঁঠাল গাছের সামনে ওকে দেখেই বলল, রাধা নেই, টিউশনিতে গিয়েছে। এই সময় ও ছাত্রের বাড়িতে সন্ধ্যাবেলায় সত্যনারায়ণ পুজো, তাই। দীপার লক্ষ্য করছে তার সঙ্গে কথা বলার সময় রাধা আজকাল কলকাতার ভাষা ব্যবহার করে। রাধা দাদাও 2-1 যা বলছে তা এদেশের ভাষায়, কিন্তু নিজেদের মধ্যে ওরা দেশের ভাষা ব্যবহার করে। রাধার মা কিন্তু এই চেষ্টা করে না। ও, তাহলে ঠিক আছে। দীপা পেছন ফেলল। এখান থেকে স্টেশনে হেঁটে যাবে সে। ট্রেন ধরে শিয়ালদায় নেমে সেন্ট্রাল অ্যাভিনিউতে লাবণ্যদের বাড়িতে।
সে বুঝতে পারলো রাধার দাদা যেহেতু বেরিয়েছে তাই খানিকটা তফাৎ আসছে। ভদ্রলোকের নাম অনিল। 25-26 বছরের কোনো যুবককে অবশ্য ভদ্রলোক বলা যায় কি না তা বুঝতে পারল না। দীপা কিন্তু পরিচিত একজন একই রাস্তায় যাচ্ছে, অথচ সে কথা বলছে না, এটা ভাবতে খারাপ লাগলো। সে ঘুরে পিছন ফিরে তাকে হাসলো। অনিল সামান্য এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন? পড়াতে, সেন্ট্রাল অ্যাভিনিউতে। সে তো অনেক দূর। দীপা জবাব না দিয়ে আবার হাসলো। অনিল বলল, আপনার সাহস আছে। মাকে একথাই বলছিলাম, একা এসে থাকছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, রাধা যা সাহায্য করেছে তারপর আর অসুবিধা থাকে? মাটির রাস্তা ধরে আরও খানিকটা পথে চুপচাপ চলা। আশেপাশের বাড়ির মানুষজন তাদের দেখছে। অবশ্য এর মধ্যেই দীপা বেশ দ্রষ্টব্য হয়ে গিয়েছে। অনিল জিজ্ঞাসা করলো, আপনি কিসে যাবেন? ট্রেনে। আপনি? আমি তো গড়িয়াহাটে যাব বাসে। ওখানে আমার দোকান, জানেন তো? হ্যাঁ শুনেছি। কিসের দোকান যেন? কাটা কাপড়ের। 4 বছর ধরে অনেক চেষ্টা করে একটু দাঁড় করিয়েছি। এখানে জায়গা পাওয়া খুব মুশকিল। ঘর ভাড়া করার পয়সা কোথায়? যা সেলামি চাই। তাই ফুটপাতের ওপর কোনো রকমের মূল্যধনও তো কম। খুব খাটতে হয়। খাটনির জন্য ভাবি না। 8:30টায় যাই, 12:30টায় ফিরি। ভাত খেয়ে এই যে যাচ্ছি, ফিরতে ফিরতে রাত 10:30। এমনিতেই খারাপ না, শুধু ঝামেলা করে দুটো জিনিস, বৃষ্টি আর পুলিশ। কথাটা এমন ভঙ্গিতে বলা যে হেসে ফেলল দীপা। বৃষ্টির ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু পুলিশ কেন? আপনাদের ব্যবসা কি আইনসঙ্গত নয়? ফুটপাত দখল করা দোকান তো। আসবেন একদিন, দেখে যাবেন, তারপর খেয়াল হলো যেন। আপনি সেন্ট্রাল অ্যাভিনিউতে যাবেন বলছিলেন না? হ্যাঁ। তাহলে ট্রেনে কেন যাচ্ছেন? বারবার গাড়ি বদলানো। এখান থেকে 9 নাম্বার বাসে উঠেও পড়ুন, সোজা সেন্ট্রাল অ্যাভিনিউতে নামাবেন, ভাড়াও কম পড়বে। ট্রেনে তাড়াতাড়ি কলকাতার মাঝখানে পৌঁছানো যায়, কিন্তু আজ তো তার তেমন তাড়াহুড়ো নেই। অতএব সে স্টেশনে পথ ছেড়ে দিল। অনিলের পাশাপাশি সে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে হাঁটতে ভাবল, একসঙ্গে যাওয়ার ইচ্ছেই অনিল তাকে বাসে যাওয়ার প্রস্তাব দিল না তো। সঙ্গে সঙ্গে চিন্তাটাকে বাতিল করলো সে। কলেজে বা রাস্তাঘাটে যেসব ছেলে মেয়েদের সঙ্গে মতলব নিয়ে মেশে, তাদের সঙ্গে কথাবার্তা এবং চেহারার অনিলের আকাশ পাতাল পার্থক্য। ওকে দেখলেই মনে হয় একজন সৎ মানুষ সংসার বাঁচানোর জন্য মরণপণ পরিশ্রম করে যাচ্ছে। ফুটপাতের দোকান এমন কিছু দর্শনীয় নয়। মনে মতলব থাকলে সেই দোকান দেখতে যেতে বলতো না। রাধা বলছিল, আপনি আর এখানে এসে পড়াশোনা করেননি? আর পড়াশোনা? এখানে আসার পর পেটের ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছিলাম। দেশে আইএ পাস করেছিলাম, ফার্স্ট ডিভিশনে। এর মধ্যেই সব ভুলে গিয়েছি। রাধাকে তাই বলেছি, খাওয়া পড়া চিন্তা করতে হবে না, টিউশনের টাকায় তুই তোর পড়া চালিয়ে যা। অনিল হাসলো। আপনি এত পরিশ্রম করেন, আপনার রিয়াকশন কি? রিক্রিয়েশন? হাসলো অনিল। সারাদিন দোকানে এত লোক আসে, কত রকমের লোক, তাদের সঙ্গে কথা বললেই সময় কেটে যায়। ওরা বাস স্ট্যান্ডে এসে গিয়েছিল। 2তলা বাস। দীপা 1তলায় লেডিস সিটে বসলো। 10-12 যাত্রী এখন। অনিল সামনের দিকে একটা সিটে বসে পড়ল। মিনিট 5 বাদে বাস ছাড়লো। দীপার মনে পড়ল, এই রাস্তায় সেদিন তারা ট্যাক্সি করে এসেছিলেন। মিনিট 3 মধ্যে বেশ ভিড় হয়ে গেল বাসে। ঢাকুরিয়া, গোলপার্ক ইত্যাদি জায়গার নাম কন্ট্রাক্টরের মুখে শুনে দেখে নিচ্ছিলেন দীপা। হঠাৎ দেখলো একটা হাত সামনে দাঁড়ানো মানুষের ফাঁক গলে তার দিকে এগিয়ে আসছে, আর সেই হাতে আঙুল টিকিট ধরা। সে মুখ তুলে অনিলকে দেখতে পেল। অনিল বলল, আমার নামার জায়গায় এসে গিয়েছে, এটা রাখুন। ও মা, আপনি আমার টিকিট কাটলেন কেন? রাখুন তো, একসঙ্গে বাসে উঠে একটা টিকিট আলাদা কাটা যায় নাকি? চলি। টিকিটটা নিতেই অনিল সরে গেলেন সামনে থেকে। দীপা জানালার দিকে তাকালো। এইভাবে অনিলের পয়সা, তা যত সামান্য হোক,
খরচ করাতে ভালো লাগছিল না তার। কিন্তু সেই সঙ্গে আর একটা কথা মাথায় এলো, অনিল খুব সহজ, এত সহজ সরলভাবে নিজের কথা বলতে কাউকে শোনেননি। অসীম বন্ধু হিসেবে ভালো, কিন্তু কেমন একটা ব্যবধান রেখে চলতো। সমিতের উত্তাপ আছে, ও যখন কথা বলে তখন খুব সিরিয়াস হয়ে বলে। বক্তব্যের মধ্যে হালকা কিছু থাকলেও তাতে বুদ্ধি ব্যবহার করতে চায়। পিয়েনদালা থেকে শুভমিত্র আলোচনা যেন স্বস্তি পায়, কিন্তু ব্যক্তিগত সমস্যার কথা কখনো বলে না, বলার কথা ভাবেও না। যে যার গতিতে নিশ্চয়ই ভালো, কিন্তু অনিলের সঙ্গে এই এতটুকু কথা বলার মধ্যেই যেন ওর দোকানের কাটা কাপড় এর যে পাওয়া গেল তা অন্যদের কাছে পাওয়া যায়নি। প্রায় সমস্ত কলকাতা ঘুরেই বাস ধর্মতলা পার হচ্ছিল। স্টেটমেন্টস অফিসের উল্টো দিকে বাস থামাতেই সমিতকে দেখতে পেল সে। সমিত আর একটা মেয়ে বাসের দিকে তাকিয়ে তাকে দেখতে পেয়ে সমিত চিৎকার করলো, আরে এই দীপা, নেমে পড়, নেমে এসো চটপট। ডাকটা এমন যে বাসের অন্য যাত্রীরা তার দিকে তাকালো। প্রায় বাধা দিয়ে বাধ্য হয়েই দীপা নেমে গেল। সমিত হাসলো, একেই বলে যোগাযোগ। তোমার কথা একটু আগেই ভাবছিলাম, আর অমনি তুমি চলে এলে এখানে। কি ব্যাপার, ডাকলেন কেন? যাচ্ছ কোথায়? ছাত্রী পড়াতে। ও, ঘন্টাখানেক বাদ গেলে অসুবিধা হবে না? কফি খাবে? দীপা দেখলো মেয়েটি অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। সমিতের কথাবার্তায় বোঝাই যাচ্ছে না ওরা একসঙ্গে ছিল কি না। সমিত সেটা বুঝতে পেরে বলল, এসো আলাপ করিয়ে দিই। ইনি শেফালি দত্ত, অ্যামাচারে অ্যাক্টিং করেন, অফিস ক্লাব। আর এ হলো দীপা, কলেজে পড়ে। শেফালি মুখ ফিরিয়ে হাসলো, নমস্কারের চেষ্টা করলো না। দীপা চুপ হয়ে রইল। সমিত বলল, চল কফি খাই। দীপা মাথা নাড়ালো, না আপনারা যান, আমি এই মাত্র ভাত খেয়ে আসছি। সমিত বলল, আমি গিয়েছিলাম শেফালি দেবীর বাড়িতে, যদি এই 3টে শো করে দেন। গিয়ে শুনলাম ওই অফিসে রিহার্সাল দিতে এসেছেন বলে এলাম, আর আসা মাত্র এখানে দেখা হয়ে গেল। তাহলে তো আপনার সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আরও বাড়লো মানে? উনি 3টের বেশি রিহার্সাল দিতে পারবেন না, আর 430 দিতে হবে। একটা কথা ওকে বোঝাতে পারছি না যে আমরা ফুর্তি করার জন্য নাটক করছি না। এই সময় শেফালি কথা বলল, গলার স্বর বেশ মোটা। আমি চলি, দেরি হয়ে গেছে। যদি কখনো পোষায় তাহলে আজ রাত্রে বাড়িতে খবর দেবেন। শেফালি চলে গেল। ফর্সা কিন্তু শুকনো চেহারা, মুখে পুরো পাউডার। তার যাওয়ার দিকে তাকিয়ে দীপা জিজ্ঞাসা করলো, এনারা মাসে কটা শো করেন? জানি না, 5-6টা হবে। অফিস ক্লাবে ওরা বেশি টাকা পান। আগে অফিসের নাটককে ছেলেরা মেয়ে সাজতো, এখন এরা সুযোগ পাচ্ছে, তাই যারা একটু ভালো করে তাদের ডিমান্ড বাড়ছে। ক্লান্ত গলায় বলল সমিত। কিন্তু আমায় ডাকলেন কেন? তোমার কি মনে হয় সময় দিতে পারবে না? সময় দেওয়ার প্রশ্ন নয়, আসলে পুরো ব্যাপারটা নির্ভর করছে আমার এলেমের ওপর। কোনোদিন নাটক করিনি, সেভাবে নাটক দেখিনি, নাটক নিয়ে একটুও পড়াশোনা নেই, একদম নার্ভাস আমি। এক্ষেত্রে প্রথমে বড় চরিত্রে অভিনয় করতে গিয়ে একটা হাস্যকর কিছু করে ফেলা নির্বোধের ব্যাপার হবে। তুমি আত্মবিশ্বাস পাচ্ছ না? এ নিয়ে আপনার সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে একদিন, তাহলে আর কি করা যাবে? নিঃশ্বাস ফেলল সমিত। সো 3টে ক্যান্সেল করে দিতে হবে। ধার করে টাকা এনে শেফালিকে দিয়ে হয়তো করাতে পারতাম, কিন্তু তাতে না ভরতো মন, আর না কল শো করারও মানে থাকতো না। দীপার খুব খারাপ লাগতে আরম্ভ করলো। সমিতের অন্য সময় কথাবার্তার সঙ্গে এখন কোনো মিল নেই। ভেঙে না পড়লে কেউ এইভাবে কথা বলতে পারে না। সে জিজ্ঞাসা করলো, টাকার কথা না হয় বাদ দিলাম, আপনি যে আমাকে করতে বলছেন, আমি তো এই ভদ্রমহিলার ধারে কাছে যেতে পারতাম না, উনি তো প্রফেশনাল। সমিত মাথা নাড়লো। আমি ভেবেছিলাম তুমি যদি সিনসিয়ারই হও তাহলে তোমার এই স্বাভাবিক কথা বলার ভঙ্গিটাকেই কাজে লাগাবো।
অভিনয় মানে গলা কাঁপিয়ে সুর করে কথা বলা নয়, চরিত্রটি যে কথা বলছে তার মানে বুঝে সেই মতো প্রকাশ করতে হবে। শুধু কথাই নয়, মঞ্চে যতক্ষণ চরিত্রটি থাকবে তার যেভাবে চলাফেরা করা উচিত, তার হাত পা নড়া উচিত, সেই ভাবটাই স্পষ্ট করাতে হবে। চেষ্টা করবে? দীপা হেসে ফেলল। জানি না কি হবে, কিন্তু যেখানে থাকি সেখান থেকে রিহার্সাল করতে অসুবিধা হবে একটু হবে, তবে তোমাকে 8:30টার মধ্যে ছেড়ে দেবো, যাতে 10টার আগে বাড়ি ফিরে যেতে পারো। শুধু শোয়ের দিন একটু অ্যাডজাস্ট করতে হবে। সমিতের মুখের চেহারা পাল্টে যাচ্ছিল, খুব উজ্জ্বল লাগছিল ওকে। আজ চলে এসো, আমি তো টিউশনে যাচ্ছি। কখন ছাড়া পাবে? 6:30, 5:30 করে। 6টা থেকে তোমাকে নিয়ে বসবো। কথা ছিল বিডন স্ট্রিট আর সেন্ট্রাল অ্যাভিনিউতে মোড়ে সমিত অপেক্ষা করবে। লাবণ্যকে পড়িয়ে দীপা ঠিক সময়ে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে রিহার্সাল রুম, রাস্তা থেকে বেশ ভিতরে ঢুকে মাঝারি ঘর। 10 জন ছেলেই এর মধ্যে এসে গিয়েছে সেখানে। সমিত বলল, এ হচ্ছে দীপা, মায়ার বন্ধু। আজ ওকে নিয়ে বসবো। যদি দীপা পারে তাহলে কল শোগুলো হবে, নইলে নয়। চা খাবে? দীপা মাথা নাড়ল। ঘরে শতরঞ্জি পাতা সমিতের সামনে, সেখানেই সে হাঁটু মুড়ে বসলো। ঘরের অন্য ছেলেটা তার দিকে কৌতূহল চোখে তাকিয়ে আছে। বেশ অস্বস্তি হচ্ছিল দীপার। এই সময় মনে হচ্ছিল এখানে আর একজন মহিলা থাকলে সুবিধা হতো। সময়ও নষ্ট করলো না সমিত। নাটকের খাতা খুলে বলল, দীপা, প্রথমে আমি তোমাকে চরিত্রটা কি, তার অভ্যাস, চলাফেরা, মানসিকতা কীরকম বলে দিই। তারপর এই নাটকে তার ভূমিকা কি এবং কোন সমস্যায় সে পড়েছে শোনার পর তোমার যদি প্রশ্ন করার কিছু থাকে করতে পারো। দীপা মাথা নাড়ালো। সমিত শুরু করলো। ওর বলার ধরন এত সহজ এবং স্পষ্ট যে মেয়েটির ছবি পরিষ্কার হয়ে উঠল দীপার সামনে। চুপচাপ সে শুনে গেল। সমিত শেষ করে জানতে চাইল, বুঝতে অসুবিধা হলো? না। কিন্তু? দীপা চুপ করে গেল। হ্যাঁ বলো, প্রবলেমটা কি? মেয়ে কাঁদবে না কেন? কারণ ভেঙে পড়তে সে পারে না, তার আত্মমর্যাদা লাগবে। ঠিকই, কিন্তু তা সত্ত্বেও ওর কাঁদা উচিত। ওহে দীপা, যেসব মেয়ে অল্পে কেঁদে ভাসায় ও তাদের দলে নয়। আমি জানি বাংলা নাটকে দর্শক স্টেজে কান্না দেখতে ভালোবাসে, কিন্তু আমরা। মাঝপথে থামিয়ে দিল দীপা। সঙ্গে সঙ্গে অন্য শ্রোতাদের মধ্যে গুঞ্জন উঠল। সমিত হাত তুলতেই ওরা থেমে গেল। সমিত বলল, আমাদের এখানে ডিসিপ্লিনটা মেনে চলা হয়। যে সময়ে দলে আসতে বলা হয় তারপরে এলে সেদিন বাইরে থাকতে হবে। কেউ কথা বললে তাকে সেটা শেষ করতে দিতে হবে। এগুলো আমরা মেনে চলি। ও, দীপা লজ্জা পেল। ঠিক আছে, এবার বলো। হ্যাঁ, আমি বুঝতে পারছি মেয়েটি সবার সামনে কেঁদে পড়তে পারে না, কিন্তু ও কাঁদবে ভিতরে ভিতরে। যদি তেমন কোনো সুযোগ থাকে যখন মঞ্চে ও একা, তখন এক মুহূর্তের জন্য যদি দর্শক সেই ভেতরের কান্না দেখতে পান তাহলে খুব ভালো হবে। সমিত মুখ ঘুরিয়ে ঘরের কোণের দিকে তাকালো। সেখানে সুদীপ বসছিল। চুপচাপ সমিতের সঙ্গে চোখাচোখি হতেই বলল, উনি খুব ভালো বলেছেন, কিন্তু মুশকিল হলো পরের দৃশ্যের ঘটনাটা অন্যদিকে বয়ে গেল। তা যাক, দীপার আইডিয়াটা আমার ভালো লাগছে। আমরা নাটক করছি দর্শকের জন্য। দর্শককে যদি বুঝতে না দিই চরিত্রটির মনের চেহারা কি, তাহলে ঠিক কাজ হবে না। দেখা যাক কোন নতুন দৃশ্য বের করা যায় কিনা। থ্যাংক ইউ দীপা, তুমি ব্যাপারটা ভেবেছো বলে খুশি হলাম। রাত 8টায় তাকে ছুটি দিল সমিত। এর মধ্যে পুরো নাটকটা গড়গড় করে পড়ে গিয়েছে সে। একবার দেখা ছিল তাই বুঝতে অসুবিধা হলো না। শেষ আধা ঘন্টায় ওর হাতে খাতা দিয়ে সমিতে বলল, তুমি মেয়েটির সংলাপ বলো, দেখেই বলবে, আমাদের মুখস্থ আছে। সংলাপে চোখ রেখে দীপা আবিষ্কার করলো তার গলা শুকিয়ে যাচ্ছে, কান গরম হয়ে উঠল। বসে বসেই সমিত্রা যেখানে সংলাপ শুরু করলো সেখানেই মেয়েটি নেই। হয়তো দীপাকে তৈরি হতে সময়টা দিল। কিন্তু দীপার মনে হলো কথা বলতে গেলেই গলার স্বর ফুটবে না। তার জায়গায় এসে গেলেও সে চুপ করে রইল কিছুক্ষণ। অন্য সময় অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। দীপা মুখ তুলল।
আমি এটা নিয়ে বাড়ি থেকে যদি তৈরি হয়ে এসে বলি? বিরক্ত হলো সমিত। তার জন্য অনেকটা সময় পেতে পারে। এখন যা বললাম তাই করো। দীপার খেয়াল হলো সমিতকে প্রশ্নটা করার সময় তার গলায় আটকে যায়নি, কিন্তু একটু যেন কাঁপনি এসেছিল। আবার নতুন করে পড়া শুরু হলো। 3টে পুরুষ চরিত্র কথা বলছে। হঠাৎ হাত তুলল সমিত। বাসবো। হোয়াট ইজ দিস? ভুল হলো। রোগা মতো একটি ছেলে জিজ্ঞাসা করলো। আমি 1000 বার বলেছি কারো গলা নকল করবে না। কটা শো করেছো এর মধ্যে? এখনো নিজের গলায় কথা না বললে তো মুশকিল। ছেলেটি মাথা চুলকে বলল, তাহলে এসে গিয়েছে। আসছে কেন? এর কোনো ক্ষমা নেই। যার গলা নকল করছো সেটা তাকেই মানায়। অন্য কেউ বললে ক্যারিক্যাচার বলে মনে হয়। আমি কিন্তু পরের বার এটা মেনে নেব না। নাও আবার আরম্ভ করো। দীপা ব্যাপারটা ধরতে পারল না। যদি ছেলেটির সংলাপ বলার ধরনের সঙ্গে ওর কথাবার্তা কোনো মিল নেই। সংলাপ একটা সুর আনছিল। আবার বলা শুরু হলো। পরপর চোখ রেখে নিজের জায়গায় এলো দীপা। আপনি জানেন না, জানার আগ্রহ যখন হয়নি তখন আপনাকে নিজে থেকে বলার প্রয়োজন বোধ করছি না। এরকম নাটকে ভাষার কথা বলছো কেন? সমিত জিজ্ঞাসা করলো। নাটক? তার আলাদা কোনো ভাষা থাকে নাকি? নাটক তো জীবন থেকে নেওয়া। কিন্তু জীবন মানেই নাটক নয়। মানছি, কিন্তু আমি আমার কথা বলছি। বেশ, তুমি আমার সামনে এসে দাঁড়াও। হ্যাঁ, এবার বলো তোমার কষ্ট কি? কি তোমার দুঃখ? আমি সব জানতে চাই। কি আশ্চর্য! আমি খামোখা আপনাকে আমার কথা বলতে যাব কেন? হঠাৎ একটা হাততালি বাজল। দীপা খাতা থেকে চোখ সরান। সমিত বলল, গুড, এই টেস্টটা চাই। উইথ দিস ডিগনিটি। দীপা, তোমার গলা ঠিক আছে, কিন্তু রেওয়াজ করতে হবে। রেওয়াজ? দীপা অবাক। হ্যাঁ, শুধু গায়কদের গলা ঠিক করার জন্য রেওয়াজ করতে হয় এই ধারণা ভুল। অভিনয়ের জন্য ওটা দরকার। তোমার গলার স্বর মিষ্টি এবং পরিষ্কার, কিন্তু গলার কাজ আনতে গেলে অনুশীলন দরকার। বাড়িতে সঞ্চয়িতা আছে? আছে। বিদায়, অভিশাপ আর কর্ণকুণ্ঠী সংবাদ রোজ সকালে জোর জোরে পড়বে। গলা যতটা তুললে কষ্ট না হয়, ভেঙে পড়ে না, ততটা তুলে অর্থ অনুযায়ী সংলাপ বলবে। যেখানে বেশ ভয়েস দরকার সেখানে সামান্য নিচু গলা নেওয়াবে। পড়ার সময় মনে রাখবে চরিত্রটিকে যে কথা বলছে তার ভেতরের আবেগ যেন তোমার বলার স্পষ্ট হয়। দীপা হেসে ফেলল। পাড়ার লোকজন চলে আসবে যে। বিরক্ত হলো সমিত। প্রথম দিন আসবে, হয়তো দ্বিতীয় দিনেও, কিন্তু তারপর আর আসবে না। সবাই জেনে যাবে তুমি অনুশীলন করছো। কোনোদিন হারমোনিয়াম বাজিয়েছো? না, সেই সুযোগ পাইনি। ঠিক আছে, আপাতত দরকার নেই। তোমার দেরি হয়ে গিয়েছে, তুমি যেতে পারো। আর হ্যাঁ, কাল 6টায় আসবে, ঠিক 6টা। আমাকে কি রোজ আসতে হবে? এমন নির্বোধের মতো প্রশ্ন কখনো যেন শোনেনি সমিত। না এলে তুমি পারবে কি করে? মাত্র তো 2 ঘন্টা 22 ঘন্টা অন্য কাজ করো। নাটক হবে দলগত শিল্প, প্রত্যেকে সমান ছন্দে বাজবে। তাল কেটে গেলেই বুলি। তোমাকে এই চরিত্র নিয়ে আমি বিরাট ঝুঁকি নিচ্ছি। দিনে অন্তত 10 ঘন্টা রিহার্সাল দিলে হয়তো একটা আদল পেতাম। কি আর করা যাবে? অখুশি মনে কথাগুলো বলল সমিত। দীপা বলল, যাচ্ছি। আমি কিন্তু যেচে আপনার কাছে আসিনি। আপনি জোর করে ধরে নিয়ে এসেছেন। যেহেতু কথাটা বলা মানে পরিবেশটা নষ্ট করা, তাই সে উঠে দাঁড়ালো। সমিত বলল, সুদীপ ওকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে হবে। না, কোনো দরকার নেই। বাজে বকো না তো। প্রথম দিন কেউ যাক। সুদীপ বলল, আমিই যাই। ওরা রিহার্সালের ঘর থেকে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে সুদীপ জিজ্ঞাসা করলো, চরিত্রটা আপনার ভালো লাগেনি? দীপা মাথা নাড়ল। ভালোই তো। আসলে যে দৃশ্যটা অ্যাড করার কথা আপনি বললেন সেটা প্রথমে আমি ভাবছিলাম, কিন্তু সমিতের তখন পছন্দ হয়নি। আপনি এত ভালো ভাবতে পারেন দেখে খুশি হলাম। দীপা সুদীপের দিকে তাকালো, কিছু বলল না। বাস স্ট্যান্ডে এসে সুদীপ বলল, না,
আমি শুধু বলতে পারি প্রথমবার আপনার মতো ভালো মায়াও করতে পারেনি। দীপা হাসলো। আমাকে এখন অনেক দূরে যেতে হবে। ও, এই কদিন না হয় একটু কষ্ট করুন। আমরা তো সন্ধেটা কীরকম তা ভুলেই গিয়েছি রিহার্সেল রুমে থেকে। আপনার বাস আসছে। দীপা মাথা নাড়ালো। না, এই বাস নয়, অত দূরে এই বাস যাবে না।